গল্প আত্মহত্যার নেপথ্যে। গল্পকার সাদিয়া আক্তার। কথা তাহমিদ তামিম। পর্ব আর দ্রুত কয়েকটি ছবি তুলে নেয় আলভি। যা জানার ছিল তা পেয়ে গেছে। ফাইলটা জায়গা মতো রেখে যে ওরা বের হতে যাবে তখনই শুনতে পায় কলেজ বিল্ডিংয়ের সিকিউরিটি অ্যালার্ম বাজিয়ে দেওয়া হয়েছে। মুহূর্তে থমকে যায় দুজন। চকিত নজরে রবিন আলভির দিকে তাকায়। আলভি আশ্বস্ত করে, চোখের ইশারায় মাথা ঠান্ডা রাখতে বলে। ডোর ভিউতে পরিস্থিতি দেখে রবিনকে ফিসফিসে সব বুঝিয়ে দেয় আলভি। বুকে ভরে দম নিয়ে 1, 2, 3 বলে এক ঝটকায় প্রিন্সিপালের কক্ষের দরজা খোলে আলভি। সাথে সাথে প্রায় দেয়ালে গা মিশিয়ে আড়ালে দাঁড়িয়ে যায় রবিন। সম্মুখ দিক থেকে দুজন গার্ড ছুটে আসছিল। আলভি একজনকে মৃদু ধাক্কা দিয়ে তৃতীয় তলায় যাবার সিঁড়ির দিকে দৌড় দিলে গার্ডটিও তার পিছু ধাওয়া করতে চলে যায়। অপর গার্ডটি প্রিন্সিপালের কামরায় প্রবেশ করে। সব কিছু ঠিক আছে কি না এটা দেখতে যেই ফাইল রাখা তাকের দিকে পা বাড়ায়, রবিন তড়িৎ গতিতে কামরা থেকে বাইরে বেরিয়ে দরজা বন্ধ করে দেয়। দু কদম সামনে এগোতেই রবিন বুঝতে পারল আর একজন গার্ড এই করিডোরের দিকে হাঁক ডাক দিয়ে ছুটে আসছে। গার্ড হাঁকা দেওয়ার জন্য রবিন আবার সিঁড়ির নিচে ফাঁকা জায়গায় যে ঘাপটি মেরে বসে পড়ে। আটকে পড়া লোকটির দরজা ধাক্কানোর শব্দে আগত গার্ড তাকে দরজা খুলে বের করে দেয়। বিচলিত হয়ে সে জানায় একজন লোক ওপর তলায় পালিয়েছে আর একজন তাকে এখানে বন্ধ করে রাখে। আলভি ততক্ষণে নিজেকে হোস্টেল করিডোরের এক কর্নারে রাখা কিছু পুরাতন ফার্নিচারের পিছনে আড়াল করে নিয়েছে। কলেজ হোস্টেলের শিক্ষার্থীদের মোটামুটি সকলেই রুম থেকে বেরিয়ে এসেছে ইতোমধ্যে। তিনতলায় প্রায় হই হুল্লোড় বেজে যায়, চোর ঢুকেছে স্বরে। দোতলার গার্ড দুজন উপরতলায় যেতে রবিন কিছুটা হাঁপ ছাড়ে। এদিক ওদিক লক্ষ্য করে সন্তপর্ণে বেরিয়ে আসা সিঁড়ির নিচ থেকে একটা পিলারের সঙ্গে করে আনা দড়ি বেঁধে সেটা বেয়ে নিচে নেমে আসে। অসম্ভব দ্রুতগতিতে শ্বাস ওঠানামা করছে রবিনের। কোনো মতে ভাঙা দেয়াল টপকে কলেজ বিল্ডিং পেরিয়ে এসে সে এক গাছের নিচে গায়ে এলিয়ে বসে পড়ে। যদিও আলভি ওকে ফিরে যেতে বলেছিল, কিন্তু সে চায় না। অজানা এক আশঙ্কায় অস্থির চোখ দুটো কলেজ বিল্ডিংয়ের দিকে স্থির দৃষ্টি নিয়ে চেয়ে থাকে। হঠাৎ রবিন ধরফুরে ওঠে কারো পায়ের শব্দ শুনে। শব্দটা তার দিকে এগিয়ে আসছে দেখে সে নিজেকে অন্ধকারে একটু আড়াল করে নেয়। আগন্তুক বেশ গম্ভীর স্বরে বলে, বলেছিলাম না কেল্লা হতে হয়ে যাবে। আলভি তুমি? চলো ফেরা যাক। ঘড়িতে রাত 3টার কাঁটা ছুঁই ছুঁই। আলভিরা ফিরে এসেছে। মিনিট 15 হলো। নাওয়া খাওয়া করে সোফাতে বসে আছে দুজন। ইন্সপেক্টর শামস মুখ কালো করে বেরিয়ে এলো ধৃত লোকটির কামরা থেকে। বললেন, ব্যাটা খুব জেদি, কিচ্ছুটি বলল না। ধ্যাত। মৃদু হেসে আলভি বলে, ওর কাছ থেকে আর কোনো কথা বের করাও যাবে না। কেন? হাস আদমি। বলছি ইন্সপেক্টর শামস, কাল আমার কিছু পুলিশ লাগবে। বলা যায় না, অ্যারেস্ট করা লাগতে পারে। বাপরে, কাকে? অবাক হয়ে জানতে চায় রবিন। দুষ্কৃতিকারী। ও, বলছে আলভি, তুমি কেমন বের হলে ওখান থেকে? আজকের মতো ঘুমিয়ে পড়ো, কাল অনেক কাজ। তিনজনে বেশ ক্লান্ত ছিল। আলভির এ কথায় আর কোনো রা না করে অগত্য যে যার কক্ষে চলে যায়। সকাল 8। আলভি কাউকে কিছু না বলেই বেরিয়েছে ঘণ্টাখানেক হলো। ইন্সপেক্টর শামস আর রবিন চায়ের টেবিলে অধীর অপেক্ষায় বসে আছে। দেশ, রাজনীতি এসব নিয়ে মোটামুটি তাদের আলোচনা চলছে। রবিন, তোমাকে এখন গেম খেলতে হবে। এই অদ্ভুত বাক্যটির জন্য তারা দুজনে মোটেও প্রস্তুত ছিল না। হতচকিত হয়ে পিছনে ফিরলে রবিন লক্ষ্য করে আলভি ফোন হাতে খুব গম্ভীর স্বরে কথা বলছে। কি বললে? গেম খেলবে? মানে? এটাও ইনভেস্টিগেশনের পার্ট। বলে রবিনের পাশ থেকে চায়ের একটি কাপ তুলে এক চুমুক দিয়ে গভীর কণ্ঠে সব বুঝিয়ে বলে আলভি। রবিন ভেবাচিকে খেয়ে শুধু মাথা নাড়ায়। বেচারা রবিনের এমন অসহায়ত্ব দেখে ইন্সপেক্টর শামস নিজেকে হাসি অতি কষ্টে সংবরণ করে যাচ্ছেন। এবার আলভি ইন্সপেক্টর শামসের দিকে মনোযোগী হয়ে বলে, পোস্ট রেডি তো? হ্যাঁ, একদম। আচ্ছা, আমি তাহলে জানাবো ঠিকানা কোথায়। বেশ, আমি তবে উঠি, কিছু লাগলে কল দিবেন। বলে হাসি মুখে বিদায় নেয়। থানার জন্য বেরিয়ে যান ইন্সপেক্টর শামস। বেশ কিছুক্ষণ পর রবিন অস্ফুট স্বরে বলে, শিট।
আলভি মুখ তুলে জানতে চাই কি হলো। হেরে গেলাম মানে? আসলে অ্যাপের ডেয়ার ছিল, আমাকে লুডোতে ইনভাইট করেছে তাই। তো আবার কন্টিনিউ করো। হবে না, শর্ত ছিল আমি হেরে গেলে গেম ওভার। দেখো এখন আবার নতুন করে খেলা শুরু হবে, তাই ব্রেক নিচ্ছি। ভ্রু কিঞ্চিত কোচকে আলভি বলে, ম্যানুয়াল চেঞ্জ কীভাবে? সবটাই অনুমান। আচ্ছা সেদিন যে ছেলে আসছিল তোমার, হ্যাঁ হ্যাঁ সারোয়ার, ছদ্মবেশে ছিল কেন? কিছু জানো নাকি? প্রিন্সিপালের ছেলের নামও সারোয়ার। মাই গড, তাহলে? ডেকেছি সবাইকে, বলে ক্রুর হাসি দেয় আলভি। সত্যি? হুম, চেপে রাখো কথাটা। আচ্ছা সারোয়ারের বিশেষ কোনো কিছু মনে পড়ে? হুম, হ্যাঁ, ওর বা হাতের মধ্যাঙ্গুলির তালুতে একটা তিল আছে। তিল? নেক্সট অ্যাপয়েন্টমেন্ট কবে? আজ সন্ধ্যা। আচ্ছা আমি উঠি তবে, বেলা দুটোই তৈরি থেকো, আর ওদিকে খেয়াল রাখবে। বলে ধৃত লোকটির কক্ষের দিকে ইশারা করে আলভি আবার চলে যায় বাইরে। উফ, স্বল্প অস্বস্তি নিয়ে ধৃত লোকটির পাহারায় বসে আবারও ট্রুথ অ্যান্ড ডেয়ার অ্যাপটি ওপেন করে রবিন। ঘড়িতে বেলা 1:30 বাজে। হতদন্ত হয়ে বাড়িতে প্রবেশ করে আলভি। রবিনকে তাড়া দেয় জলদি তৈরি হয়ে যেতে। আলভির এমন আচরণে অভ্যস্ত হয়ে গেছে রবিন, তাই কথা না বাড়িয়ে দ্রুত তৈরি হয়ে বেরিয়ে যায় আলভির সাথে। একটা ট্যাক্সি করে ওরা যাত্রা শুরু করে। আলভির চোখ মুখের ভাব দেখে বোঝা যাচ্ছে সে হয়তো বড় কোনো কিছু জেনে এসেছে। একটি চাপা উত্তেজনা ওর চেহারাতে বিদ্যমান। বেশ কিছুক্ষণ চুপ থেকে রবিন নিজেকে আর ধরে রাখতে না পেরে জানতে চাই, আলভি কোথায় যাচ্ছি, কি হয়েছে? অতীতে। হ্যাঁ, তোমাকে যেভাবে বললাম ওভাবেই গেম স্টার্ট রাখো। স্টার্টই আছে। কিছুটা বিরক্তি নিয়ে জবাব দেয় রবিন। আলভি ওর দিকে তাকিয়ে মৃদু হাসে। ঘণ্টাখানেক পর ট্যাক্সি একটা নিরিবিলি রাস্তায় এসে থামে। চারিদিকে উঁচু গাছপালায় ঘেরা শীতল পরিবেশ। রবিন হা হয়ে এদিক ওদিক তাকায়, দেখে নেয় চারপাশ। আলভি চোখের ইশারা করতে চলতে বলে। রাস্তার দুই ধারে ঘন ঘাস লতা পাতা জড়ানো, মাটির উঁচু ঢিবি। ডান পাশের ঢিবি পেরিয়ে ওরা উপরে উঠতে থাকে। মিনিট 15 উপরে ওঠার পরে একটা পুরাতন বাড়ি দেখতে পায় ওরা। রবিনের হাত টেনে একটা মোটা গাছের আড়ালে যেয়ে দাঁড়ায় আলভি। দুজনেই উৎসুক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে বাড়িটার দিকে, যদিও রবিনের কাছে পুরো ব্যাপারটাই অজ্ঞাত। হঠাৎ আলভি ফোন ভাইব্রেট করে ওঠে। চাপা কণ্ঠে রিসিভ করে বলে, হ্যাঁ ইন্সপেক্টর শামস, সারোয়ার কোথায়? ওপাশে কথা শোনা যায় না, তবে আলভি পুনরায় বলে, গ্রেট, আসুন তবে, রাখছি। খানিক বাদে কিছু লোকের কণ্ঠস্বর শোনা যায়, যারা কথা বলতে বলতে এই বাড়ির দিকে এগিয়ে আসছিল। একজনের চিন্তিত গলা শোনা যায়, তাহলে কে ডাকলো এখানে? অপরজন বলে, সেটাই তো, আমাদেরকে কেন? এর মধ্যে একজন বেশ ভারী কণ্ঠে, এত অস্থির হওয়ার কিছুই হয়নি, শোনো, আমরা এখানে এসেছি, এখানেই ভুলে যাব, বাকি কথা পরে হবে। কেউ দেখেও নি, কিচ্ছু না, চলো সব ফিরে যাই। সকলের কথাটি মনোপুত হয়। তারা ফিরে যাওয়ার জন্য পা বাড়াতেই শুনতে পায় পিছন থেকে কেউ যেন বলে ওঠে, আমরা তো দেখেছি, গল্পটা না হয় শুনিয়ে যান মিস্টার জামশেদ। থমকে দাঁড়ায় সকলে, বিস্ফোরিত চোখে তাকায় সবাই ওদের দুজনের দিকে। আরে আমাকে চিনতে পারছেন না মিস্টার ফারহাদ? বিপনবাবু, আপনিও না? প্রিন্সিপাল সাহেব, আপনি তো চিনতে পারার কথা। আলভি যে তাদের সবাইকে এভাবে একসাথে দেখে নেবে এটা তারা কল্পনাও করতে পারেনি। গলা শুকিয়ে কাঠ, ভয়ার্ত চোখে একে অপরের দিকে চাওয়াচাই করছে তারা। কাপা ঠোঁটে কোনো উত্তর নাই। অতি কষ্টে মিস্টার ফারহাদ বলেন, আপনি? আমি। বাহ, কি দারুণ অভিনয় আপনাদের। অভিনয়? কি বলছেন বাবু? বলে বিপন রায়। চাপা রাগ দমিয়ে বজ্র কণ্ঠে আরবি বলবে, একদম মিথ্যা কথা বলবেন না। নিচেকে ধাতস্থ করে পুনরায় আলভি বলে, আপনারা সবাই একে অপরকে চেনেন। চিনেন বলা ভুল হবে, আপনারা তো বন্ধু কলেজ লাইফ থেকে।
কি এমন কারণ যে এই বন্ধুত্বকে সবাই আড়াল করে রেখে দিলেন? চলমান গল্পটি আপনার কেমন লেগেছে, কিংবা এর প্লটের কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রইল। গল্পটির পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন। নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।